ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞানের অনলাইন ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়, যার নাম কৈশোরকালীন বিকাশ। অর্থাৎ কৈশোরকালীন সময়ে ছেলে মেয়েদের কী কী ধরনের বিকাশ ঘটে বা পরিবর্তন হয় সেগুলো আমরা এই অধ্যায়ে জানব। তার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে কৈশোরকালীন সময়টা কোনটা, মানে কত বছর থেকে কত বছর পর্যন্ত সময়কে কৈশোরকালীন সময় বলা হয়। 10-11 থেকে 18-19 বছর বয়স পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হচ্ছে কৈশোরকালীন সময়। আমি একটু পাশে ছোট্ট করে লিখে দিচ্ছি যেন তোমাদের পরবর্তীতে এটা মনে থাকে। 10-11 থেকে 18-19 বছর পর্যন্ত সময় হচ্ছে কৈশোরকাল। কৈশোরকাল। আচ্ছা, এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে 10-11 দুইটা বছর কেন, বা 18-19 এরকম দুইটা বছর কেন, তাই না? এটা এজন্য লেখা যে এক একটা শিশুর শারীরিক বৈশিষ্ট্য এক এক ধরনের। কারো কৈশোরকাল কিছুটা আগে শুরু হয়, কারো কিছুটা পরে শুরু হয়। সময়ের কিছু দিনের একটু তারতম্য ঘটতে পারে, সেই জন্য এটা কৈশোরকালটা ধরা হয়। কারো কারো ক্ষেত্রে 10 বছর থেকে শুরু হয়, কারো কারো ক্ষেত্রে 11 বছর থেকে শুরু হয়। তাই শুরুটা আমরা ধরি 10-11 বছর থেকে। কারো কারো শেষ হয় 18 বছরে, কারো কারো শেষ হয় 19 বছরে। সেজন্য আমরা ধরে নেই 18-19 বছর পর্যন্ত। তাহলে কৈশোরকালীন সময় কোনটা? 10-11 বছর থেকে 18-19 বছর বয়সটা কৈশোরকালীন সময়। এটা আমরা জানলাম। এখন আমরা শুরু করব এই কৈশোরকালীন সময়ে ছেলে মেয়েদের কী কী বিকাশ ঘটে। আমরা প্রথমেই চলে যাচ্ছি শারীরিক বিকাশে। কৈশোরকালীন সময়ে যে বিকাশটা হয় ছেলে মেয়েদের, তার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে হচ্ছে তাদের শারীরিক বিকাশ। কৈশোরকালীন সময়টাতে যখন শুরু হয় ছেলে মেয়েদের, তখন তাদের কিছু শারীরিক পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনের ফলে একটি ছেলে বা একটি মেয়ে পূর্ণবয়স্ক মানুষের আকৃতি ধারণ করে। প্রথমেই আমরা যদি জানি উচ্চতা, দেখবে একটা খুব ছোট্ট একটা বাচ্চা, তুমি তাকে কিছুদিন আগে যেরকম দেখেছো, তার কিছুদিন পরে গিয়ে দেখবে অনেকটাই বড় হয়ে গেছে, এরকম মনে হয়। কিন্তু সে যখন মোটামুটি 2-3 এরকম সময় পরে, তখন কিন্তু সেই বেড়ে উঠছে, এই জিনিসটা এত দ্রুত চোখে পড়ে না। যেটা কিনা 1 বছর বা তারও কম বয়সী বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায়, ওকে এতটুকু দেখেছিলাম, এই কয়েকদিনে সে আরও বেশি বড় হয়ে গেছে, এরকম বোঝা যায়। এই যে চোখে পড়ার মতো শারীরিক বৃদ্ধি, সেটা আবার শুরু হয় কৈশোরকালীন সময়ে। অর্থাৎ 10-11 থেকে 18-19 বছর পর্যন্ত তাদের শারীরিক যে পরিবর্তনগুলো হয়, সেগুলো দেখলেই বোঝা যায়। আমরা যদি প্রথমে উচ্চতাটা নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় মেয়ে এবং ছেলে এদের বেড়ে ওঠার, শারীরিকভাবে বেড়ে ওঠার অর্থাৎ উচ্চতা বাড়ার সময়টা একটু আলাদা রকম হয়, সবার একই রকম হয় না। যেমন মেয়েরা সাধারণত 18-19 বছর পর্যন্ত উচ্চতায় বেড়ে ওঠে, আর ছেলেরা 20-21 বছর পর্যন্ত সাধারণত উচ্চতায় বেড়ে ওঠে। কৈশোরকালীন সময়ে এই সময়টুকুর মধ্যেই ছেলে মেয়েদের উচ্চতাটা বাড়ছে, এটা বেশি চোখে পড়ে। যদিও আমরা সাধারণ জ্ঞান যখন পড়ি, তখন আমরা জানি যে একটা মানুষ কত বছর পর্যন্ত বাড়তে পারে, 25 বছর পর্যন্ত। কিন্তু এই সময়টুকুর মধ্যেই তাদের উচ্চতা বৃদ্ধির ম্যাক্সিমাম কাজটা হয়ে যায়।
আচ্ছা, এছাড়াও শুধু শারীরিকভাবেই যে বেড়ে উঠে লম্বা হয় সেটা না, এছাড়াও ছেলে মেয়েদের কিছু শারীরিক পরিবর্তন ঘটে, যেমন তাদের অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন অংশের বৃদ্ধি ঘটে বা তাদের গলার স্বরের পরিবর্তন হয়। এই ধরনের শারীরিক যে পরিবর্তনগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই সেগুলো হচ্ছে কৈশোরকালীন শারীরিক বিকাশ। এখন আমরা চলে যাচ্ছি মানসিক বিকাশ। আচ্ছা, মানসিক কথাটা কোত্থেকে আসে বলো তো? মন থেকে আসে মানসিক কথা। তাহলে আমরা বুঝতে পারছি মানসিক ব্যাপারটা কি? মনের ব্যাপার, অর্থাৎ কিছুটা শুধু মন না, বুদ্ধির ব্যাপার, মস্তিষ্কেরও ব্যাপার। অর্থাৎ মানসিক বিকাশটা কেমন হবে? একটি শিশু যে কিনা কৈশোরকালে আছে সে অনেক কিছু মনে রাখতে পারবে, অল্পতেই ভুলে যাবে না, অনেক কিছু মনে রাখতে পারবে বা অনেক কিছু যুক্তি দিয়ে বলতে পারবে। যেমন ধরো, তুমি এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তুমি কিন্তু এখন কৈশোরকালীন সময়ে আছো। তুমি যদি নিজেকে দিয়ে একটু বিচার করো বা একটু যাচাই করার চেষ্টা করো, তখন তুমি দেখবে তোমাকে কিছুদিন আগে পর্যন্ত কেউ একটা কিছু বোঝালে তুমি তার কথা মতোই বুঝে যেতে যে হ্যাঁ হয়তো এটাই। কিন্তু এখন যদি তোমাকে কেউ কিছু বলে যেটা তোমার মন মতো হচ্ছে না, তখন তুমি কিন্তু সেটা যুক্তি দিয়ে তাকে বুঝিয়ে দিতে পারবে, তাই না? সেটাই হচ্ছে মানসিক বিকাশ। অর্থাৎ তুমি কিছু যুক্তি দিয়ে বুঝাতে পারছো, কিছু মনে রাখতে পারছো, সেগুলো। এছাড়াও মানসিক বিকাশের একটা সংজ্ঞা কিন্তু আমরা লিখতে পারি, সেটা হচ্ছে মানসিক বিকাশ বলতে শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, ভাষার প্রকাশ, চিন্তা শক্তি, বোঝার ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে ধীরে ধীরে অধিক ক্ষমতা অর্জন বোঝায়। আমরা এই সংজ্ঞাটা একটু বোর্ডে লিখব, তারপরে আমরা এই সংজ্ঞাটা বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের মনে থাকবে। মানসিক বিকাশ কি? আমরা একটু তাড়াতাড়ি লিখছি। মানসিক বিকাশ বলতে শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, ভাষার প্রকাশ, চিন্তা শক্তি, বোঝার ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে ধীরে ধীরে অধিক ক্ষমতা অর্জন বোঝায়। অধিক ক্ষমতা অর্জন বোঝায়। এখন আমরা এই সংজ্ঞাটা একটু বুঝবো। মানসিক বিকাশ কি? শিশুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, ভাষার প্রকাশ, অর্থাৎ একটা শিশু যখন তার মনের কথাগুলা বলতে চায় তখন তার ভাষাটা যেরকম হবে, তুমি এখন কৈশোরকালীন সময় আছো, তোমার ভাষাটাও কি একই রকম হবে? আরেকটু কি বলবো, আরেকটু বয়স্কদের মতো আরেকটু পরিপূর্ণ হবে, তাই না ভাষার প্রকাশটা? চিন্তা শক্তি, একটা শিশু যেরকমভাবে চিন্তা করবে, শৈশবে আছে যে শিশুগুলো, তুমিও কি সেইভাবেই চিন্তা করবে? তোমার চিন্তাটা হবে আরেকটু বড়দের মতো, আরেকটু পরিপূর্ণ। এবং বোঝার ক্ষমতা, যে কোনো কিছু একটা শিশু যে কিনা শৈশবকালে আছে তাকে কিন্তু একভাবে বোঝাতে হবে, আর তুমি যেহেতু কৈশোরকালে আছো, তোমাকে কিন্তু অল্প একটু কিছু বললেই তুমি বুঝে যাও কথাটা, তাই না? অর্থাৎ তোমার মধ্যে এই বোঝার ক্ষমতাটা বাড়ছে। এই ক্ষমতা এইগুলো
আস্তে আস্তে অনেক বেশি হয়। তোমার বোঝার ক্ষমতাটা, তোমার চিন্তা শক্তির ক্ষমতা, তোমার ভাষার প্রকাশ করার ক্ষমতা, এইগুলো অধিক অর্জন করো। এটাই হচ্ছে মানসিক বিকাশ। আমরা এখন শুরু করছি পাঠ 3, কৈশোরকালীন আবেগ। এই আবেগ জিনিসগুলো কি সেটা আগে আমরা বুঝে নিই। যেমন তুমি যদি কোনো ভালো একটা খবর শুনো, তখন তোমার আনন্দ হচ্ছে। তোমাকে কেউ একটা কিছু গিফট দিল, তোমার খুব আনন্দ হচ্ছে। কেউ তোমাকে একটু বকা দিল, তোমার খুব রাগ হচ্ছে, মন খারাপ হচ্ছে। এই যে অনুভূতিগুলো, সেইগুলোই হচ্ছে আবেগ। তাহলে যখন আবেগের সংজ্ঞা আমরা লিখতে যাব, তখন আমরা কি লিখব? আবেগের সংজ্ঞা একটা তোমাদের বইয়ে দেওয়া আছে, আমরা একবার লিখি, তাহলে আমাদের এটা মনে থাকবে বেশি। আনন্দ, রাগ, ভয়, ভালোবাসা, হাসি, কান্না, আমাদের হাসি, কান্না, দুঃখ ইত্যাদি অনুভূতি হচ্ছে আবেগ। তোমাদের যখন পরীক্ষায় লিখতে হয়, একটা উদ্দীপক দেওয়া থাকে, সেখান থেকে তোমাদের 4টা অংশের উত্তর করতে হয়। অনেক সময় খ নাম্বার প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আবেগ কাকে বলে। তখন তোমরা এটা লিখতে পারো, আনন্দ, রাগ, ভয়, ভালোবাসা, হাসি, কান্না, দুঃখ ইত্যাদি অনুভূতি হচ্ছে আবেগ। তাহলে আবেগ জিনিসটা তো আমরা জানি সবাই, এটা আমাদের কাছে নতুন কিছু না। এখন আমরা আবেগের ধরন পড়ব। আবেগের ধরন। এখন মনে হচ্ছে না আবেগের আবার ধরন কি? আবেগের ধরন আছে। আবেগ 2 ধরনের হয়। আবেগ কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে ইতিবাচক আবেগ, ইতিবাচক আবেগ, আরেকটা হচ্ছে নেতিবাচক আবেগ। এই 2 ধরনের আবেগ হয়। যেমন সুখ, আনন্দ, স্নেহ, মমতা, এই আবেগগুলো হচ্ছে ইতিবাচক আবেগ, যে অনুভূতিগুলো মানুষ নিজেও অনেক ভালো থাকে, খুশি হয়, অন্যকেও খুশি করে, সেই আবেগগুলো হচ্ছে ইতিবাচক। আর যেগুলোতে মানুষ নিজেও কষ্ট পায় বা অন্যকে দিলে সেও কষ্টে থাকে, সেগুলো হচ্ছে নেতিবাচক আবেগ। যেমন রাগ, ক্ষুধা, ভয়, এগুলো হচ্ছে নেতিবাচক আবেগ। আচ্ছা, তাহলে আমরা আবেগ কি এবং আবেগ কয় ধরনের সেগুলো জানলাম। এখন আমরা জানব আবেগের ক্ষতিকর দিক কি কি। আচ্ছা, যেমন ধরো কেউ একজন খুব ভয় পেয়ে গেল, তখন তার কি কি হতে পারে? তার গলা শুকিয়ে যাবে, হাত পা কাঁপে, অনেকের হাত পা ঘেমে যায়, ঠান্ডা হয়ে যায়। আবার যদি ভয় পায়, সেই ক্ষেত্রেও এই ধরনের উপসর্গগুলো দেখা দেয়। এইগুলো শরীরের জন্য অবশ্যই ক্ষতিকর। আবার যদি এই আবেগটা অনেক বেশি হয়ে যায়, তখন অনেকের শারীরিক ক্ষতিও হয়ে যায়। যেমন হার্ট অ্যাটাক হতে পারে যদি কেউ খুব বেশি ভয় পেয়ে যায়, হয় না অনেক সময় এরকম? তাহলে আবেগটা কিন্তু আসলে ক্ষতিকর। আবার যদি কেউ অনেক বেশি আনন্দিত হয়, অনেক বেশি উত্তেজিত হয়ে যায়, তখনও সেটাও শরীরের জন্য ক্ষতিকর। আচ্ছা, তাহলে এখন আবেগ একটা নির্দিষ্ট মাত্রায় অবশ্যই সবার মধ্যেই থাকে, সেটা ক্ষতিকর না, কিন্তু সেটা যখন সেই মাত্রা ছাড়িয়ে যায়, একটু বেশি হয়ে যায়, তখন সেটা শরীরের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এখন তাহলে আমাদের কি করতে হবে? এই আবেগটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা কি করতে পারি সেটা এখন আমরা পড়ব।
আমরা এখন কৈশোরকালীন আবেগ নিয়ন্ত্রণের উপায়গুলো সম্পর্কে জানব। প্রথমে আছে কোনো ঘটনার ভালো দিক খুঁজে পেতে শেখা। যদি এমন কোনো ঘটনা ঘটে যার জন্য একজন মানুষ খুব দুঃখ পাচ্ছে বা ভয় পাচ্ছে, অর্থাৎ নেতিবাচক অনুভূতিগুলো তার মধ্যে কাজ করছে, যেটা কিনা তার শারীরিক এবং মানসিক সব দিক থেকেই ক্ষতিকর, সেই ক্ষেত্রে তাকে অবশ্যই যে কোনো ঘটনা থেকে ভালো দিক খুঁজে পেতে চেষ্টা করতে হবে। এতে করে তার মানসিক চাপটা কমে যাবে, অর্থাৎ তার আবেগের তার যে ক্ষতিকর অনুভূতিগুলো ছিল সেইগুলার কিছুটা কমে যাবে, অর্থাৎ সে অনেকটাই স্বস্তি পাবে। এরপরে আছে হতাশাকে প্রশ্রয় না দেওয়া। আবেগের ক্ষতিকর দিকটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তখন হতাশাকে প্রশ্রয় দেওয়া যাবে না। কেউ একজন কোনো কিছুতে খারাপ করলো, তখন তার কি হয়, তার ভয় হয় পরিবার থেকে হয়তো তাকে অনেক পানিশমেন্ট দেওয়া হবে, অনেক বকা দেওয়া হবে, এতে করে সে হতাশ হয়ে যায়। এবং এই যে তার মধ্যে নেতিবাচক অনুভূতিটা হচ্ছে, এতে করে কিন্তু সে অনেক ধরনের এমন কোনো কাজের সিদ্ধান্ত নিতে পারে যেটা কিনা তার জন্য, তার পরিবারের জন্য অনেকটাই ক্ষতিকর। সেই ক্ষেত্রে হতাশাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এরপরে আছে জটিল অবস্থা মেনে নেওয়ার অভ্যাস তৈরি। আমাদের জীবনে অনেক সময় এমন অনেক ধরনের পরিস্থিতির উদ্ভব হয় যেগুলো আমাদের কাম্য না, কিন্তু তারপরও হয়। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই পরিস্থিতিটা আমাদেরকে মেনে নিতে হবে এবং মেনে নিয়ে সেই পরিস্থিতি থেকে বের হয়ে আসার একটা পথ আমাদের চিন্তা করতে হবে। এরপর আছে দলগত কাজে বা খেলায় অংশ নেওয়া। যখন আমরা দলগতভাবে কিছু করি, খেলি বা কোনো কাজে অংশ নিই, তখন সেই কাজটা যদি আমাদের কৃতকার্য নাও হয়, তারপরও কিন্তু আমরা অতটা বেশি কষ্ট পাই না, কারণ আমরা জানি আমাদের সাথে আরও আছে। এই অকৃতকার্যতার ভাগ কিন্তু একজনের না, সবার। সেই ক্ষেত্রে নেতিবাচক প্রভাবটা একটা মানুষের উপর কম পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়া। যে জিনিসগুলোর ফলে একজন মানুষের মধ্যে নেতিবাচক আবেগগুলো দেখা দিতে পারে, অর্থাৎ হয়তো সে ভয় পাচ্ছে বা সে দুঃখ পাবে, এই ধরনের কোনো ঘটনা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই ঘটনাগুলো, সেই বিষয়গুলো এড়িয়ে যেতে হবে। এরপরে আছে সমস্যা নিয়ে আলোচনা করা। এই যে ক্ষতিকর আবেগগুলো, সেইগুলোর নিয়ন্ত্রণের আরেকটা উপায় হচ্ছে কোনো একটা যদি আমরা সমস্যায় পড়েও যাই, সেটা নিয়ে আমাদের মা বাবা, শিক্ষক অথবা ভাই বোন অথবা বন্ধু কারো না কারোর সঙ্গে আমরা অবশ্যই আলোচনা করব। এতে করে আমরা আমাদের আবেগের যে ক্ষতিকর দিকগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবো। তাহলে এখন আমরা পড়লাম আবেগের শ্রেণীবিভাগ, আবেগের ক্ষতিকর দিক কি কি আছে সেগুলো নিয়ে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের পাঠে। আমাদের পরের পাঠে আছে কৈশোরকালীন সামাজিক বিকাশ এবং নৈতিক বিকাশ। এই দুইটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা শুরু করছি আমাদের পাঠ 4, সামাজিক বিকাশ। সামাজিক বিকাশের সংজ্ঞাটা যখন আমরা জেনে নিব, তখন আমরা সামাজিক বিকাশটা কি সেটা খুব সহজেই বুঝতে পারবো। সামাজিক বিকাশ হলো বয়সানুযায়ী আচরণ করতে শেখা। অর্থাৎ কৈশোরকালীন যে বয়সটা, সেই বয়স অনুযায়ী যখন আমরা আচরণ করব তখন সেটাকে বলা হবে সামাজিক আচরণ। যেমন মনে করো একটা ছোট্ট শিশুকে নিয়ে তার মা বাবা কোথাও গেল, বয়স্ক কারোর সঙ্গে দেখা হলো, তখন মা বাবা কি করে, ছোট বাচ্চাটাকে বলে দেয় না যে সালাম দাও, তারপরে সেই ছোট বাচ্চাটা সালাম দিচ্ছে। কিন্তু তোমাকে নিয়ে বা কৈশোরকালীন সময়ে আছে একটা বাচ্চাকে নিয়ে বা একটা শিশুকে নিয়ে যখন কেউ যাবে, মা বাবা বের হবে, তখন কি তাকে বলে দিতে হবে যে বড়দেরকে দেখে সালাম দিতে হয় বা কাউকে সাহায্য করতে হয়? এগুলো কিন্তু বলে দিতে হয় না, এটা তোমরা নিজেরাই জানো। তাহলে কি এই বয়স অনুযায়ী তোমরা আচরণটা করছো না? এটাই হচ্ছে সামাজিকতা। অর্থাৎ সমাজের কার সঙ্গে কেমন আচরণ করতে হবে কৈশোরকালীন সময়ের মানুষেরা সেটা জানে। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এছাড়াও সবাইকে সাহায্য করতে হবে। এই জিনিসগুলো সবাই এই বয়সের ছেলেমেয়েরা শিখে
এই জন্য এই সময়টার সামাজিক বিকাশটা ঠিক হয়। এরপরে আছে নৈতিক বিকাশ। নৈতিক কথাটার অর্থ কী? ভালো এবং কাজের মন্দ কাজের মধ্যে পার্থক্য করতে পারা, তাই না? এটা হচ্ছে নৈতিকতা, অর্থাৎ কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ সেটা পার্থক্য করে ভালো কাজটা করতে হয়। আর এই বিকাশটা কখন হয়? যখন কিনা একজন মানুষ কৈশোরকালীন সময়ে পদার্পণ করে বা আসে। তুমি এখন কৈশোরকালীন সময়ে আছো, তুমি কিন্তু নিজে থেকেই বুঝতে পারো যে কোন কাজটা ভালো আর কোন কাজটা খারাপ। তাহলে নৈতিকতা বলতে আমরা কি বুঝি? নৈতিকতা বলতে আমরা সামাজিক ও ধর্মীয় নীতি অনুসরণ করাকে বুঝি। অর্থাৎ আমি এমন কাজগুলোই করব যা কিনা আমার সমাজ এবং আমার ধর্ম করতে বলে, অর্থাৎ সেটাকে অনুমোদন দেয়। এমন কোনো কিছু করব না যেটা কিনা সমাজ এবং ধর্মের পরিপন্থী, সেটাই হচ্ছে নৈতিকতা। তাহলে আমরা আমাদের আজকের পাঠের ষষ্ঠ অধ্যায়ে কি কি পড়লাম? কৈশোরকালীন বিকাশগুলো পড়লাম। কৈশোরকালীন বিকাশ কি কি হয়? শারীরিক, মানসিক, আবেগিক, সামাজিক এবং নৈতিক, এই 5 ধরনের বিকাশ আমরা পড়লাম। আশা করছি তোমরা এই বিকাশগুলো সম্পর্কে বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।